আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দুর্গাপুজোর কার্নিভালের আদলে এবছর বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ক্রিসমাস কার্নিভাল। এবার টলিউডে আসছে পদ্মশ্রী করিমুল হকের জীবন কাহিনী, অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় দেব। নিম্নমুখী পারদ কুয়াশার চাদরে মোড়া তিস্তার পার, শীতে কাবু উত্তরের অন্যতম জনপদ। এবার আসছে বিস্তারিত সংবাদে। দুর্গাপুজোর কার্নিভালের আদলে এবছর বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ক্রিসমাস কার্নিভাল। শুক্রবার শহরের সমস্ত গির্জাকে সঙ্গে নিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়, যা ঘিরে উৎসবের আমেজে মাতোয়ারা হয়ে ওঠে গোটা শহর। শহরের সমাজপাড়া থেকে শুরু হওয়া কার্নিভালের শোভাযাত্রা থানা মোড়, বড় পোস্ট অফিস মোড় হয়ে পুরসভার প্রয়াস হলের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শহর ও শহরতলির 7টি গির্জার প্রতিনিধিরা একত্রিত হয়ে অংশ নেন। জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ, চার্চ অফ গড, সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চ, ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথিড্রাল সহ একাধিক গির্জার উপস্থিতিতে কার্নিভাল হয়ে ওঠে আরও রঙিন ও প্রাণবন্ত। কার্নিভালে অংশগ্রহণ করেন জেলাশাসক শামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জলপাইগুড়ি পুরসভার উপপুরপ্রধান সন্দীপ মাহাতো সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। শহরের কচি কাচাদের আনন্দ দিতে সান্তা ক্লজের সাথে শোভাযাত্রায় অংশ নেন। গান, নাচ ও উৎসবের আবহে কার্নিভাল শহরের সাধারণ মানুষের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে। শোভাযাত্রার শেষে প্রয়াস হলে বড়দিন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রসঙ্গে জেলাশাসক শামা পারভিন জানান, রাজ্য সরকারের নির্দেশে ট্যুরিজম দপ্তরের উদ্যোগে এবছর সমস্ত গির্জাকে আলোকসজ্জার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে। তিনি বলেন, সব গির্জাকে সঙ্গে নিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে, যাতে বড়দিনের উৎসব আরও সুন্দরভাবে উদযাপিত হয়। আপনারা সবাই জানেন কি আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেটা হেল্প থেকে যেটা করা হয়, প্রত্যেক বছরই করা হয়। আমাদের ক্রিসমাস ফেস্টিভ্যাল হয়, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে হয় কিন্তু। তো এটা এবার ডেট ছিল 18th অফ ডিসেম্বর থেকে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের এটা প্রোগ্রাম হয়। এখানে আমাদের যতগুলো চার্চ আছে ওখানে একটু লাইটিং, ওখানে একটু বিউটিফিকেশনে আমরা গভর্নমেন্ট থেকে একটু হেল্প করা হয়। এর উপলক্ষে আজকে আফটার ক্রিসমাস মানে সেকেন্ড ডে আমাদের একটু শোভাযাত্রা করা হয়। তো আজকে ওটাই শোভাযাত্রা হলো আমাদের টাউন এলাকার 7টে চার্চ আছে, ওটা নিয়ে আমরা একটু মিছিল করলাম। এরপরে এখানে কালচার প্রোগ্রাম হবে। তো এইসব চলছে আমাদের। টোটাল আমাদের জেলায় 23 চার্চেসকে আমরা হেল্প করেছি ফর এলিমিনেশনের জন্য, ফর ডেকোরেশন জন্য। তো এটাই আছে প্রোগ্রাম। এবার টলিউডে আসছে পদ্মশ্রী করিমুল হকের জীবন কাহিনী, অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় দেব। অনলাইনে সাংবাদিক সম্মেলন করে সিনেমা নিয়ে নানান কথা জানালেন অভিনেতা। টলিউডে এবার পর্দায় উঠে আসতে চলেছে বাস্তব জীবনের এক অনন্য মানবিক লড়াইয়ের গল্প। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত হতে চলেছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। এই ছবিতে অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ধলাবাড়ি এলাকা থেকে উঠে আসা করিমুল হক তার মানবিক কাজের জন্য আজ দেশ জুড়ে পরিচিত মুখ। নিজের মাকে হারানোর বেদনা থেকেই তার জীবনে আসে এক নতুন শপথ। আর কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে বা অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাণ না হারান, সেই লক্ষ্যেই নিজের মাইনের টাকার একটা অংশ নিয়ে তিনি শুরু করেন বিনামূল্যে বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা। ছবিতে করিমুল হকের সংগ্রাম, পারিবারিক জীবন, সামাজিক প্রতিবন্ধকতা ও অদম্য মানসিকতার বাস্তব চিত্র ফুটে উঠবে বলে জানা গেছে। দেবের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতা এই চরিত্রে অভিনয় করায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আজকে আমার বায়োপিক ফিল্মটা এটা অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর বায়োপিকটা আমার দেব করবে, আর দেবের জন্মদিনে পোস্টার লঞ্চ করছে।
সেই আনন্দে আমি প্রেসটা করছি যে আমার একটা হিন্দি ফিল্ম বায়োপিক অনেক লেট হয়েছে। আর ওনাদের সাথে কথাবার্তা বললাম, একটু লেট হবে বলছিল, তা আমি বললাম যে বাংলা রাইটটা নিয়ে এটা দেবকে আমি দেবো, আর দেবকে দিয়ে বায়োপিকটা ফিল্মটা করবার জন্য আজকে প্রেস করতেছি, আপনাদের মাধ্যমে সবাই জানুক যে আমার বায়োপিকটা হতে চলেছে। কেন বায়োপিক হচ্ছে আপনাকে নিয়ে? হ্যাঁ, আপনি নিয়ে বায়োপিক আমি চাচ্ছি যে আমার যে কাজকর্মগুলো হচ্ছে আমি সমাজে একটা দিশা দেখাতে চাই, যে একটা মোটরসাইকেল হলে মানুষের যান বাঁচানো যেতে চাই। আমি 7,500 মানুষকে আমি যান বাঁচিয়েছি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বিভিন্ন রকম। এবং সবচেয়ে বড় সহযোগিতা করছে ডাক্তারবাবুরা। আজকে ডাক্তারবাবুদের জন্য আমার কিন্তু একটা নাম যোগ উঠছে বড়। তো এটা খুব খুশি যে আমি একটা চা বাগানের শ্রমিক হয়ে আমি একটা ইতিহাস তৈরি করতে চাচ্ছি। অনেক স্বামী বিবেকানন্দ বলছে জন্মেছিস একটা দাগ কেটে যায়। আমার তো টাকা পয়সা নাই, আমার ইতিহাসটাই দাগ কাটবো একটা, যে পরের জন্ম যারা উঠবে তারা যেন এসব ইতিহাস পড়ে যেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেবের সাথে আমার আলোচনা হয়ে গেছে, বায়োপিকটা পুরোটাই করবে। এবং টাকা পয়সা উনি বলছে যে তোমার আমি অর্থনীতির অবস্থা দেখছি, তোমার অবস্থা খুবই একটা শোচনীয়, যে আমি যেটাই মুনাফা করব সেটা তোমার একটা ভাগ তোমাকে দেবো, আর অর্থ এমনি সামনে কিছু আমাকে তুলে দিবে, এটাই বলছে। তো আমার একটা ভরসা আছে দেবের উপরে, কারণ দেব আমাকে পায়ে, আমি দেবকে সঙ্গে সঙ্গে বলছি তুমি আমার বায়োপিক করতে চোখে জোড়া দিয়েছো, ও আমাকে জোড়া ধরে এত খুশি হয়েছে, এত খুশি। সঙ্গে সঙ্গে বলছিল যে আমার বাবা মার সাথে তোমাকে কথা বলাই দেবো, তোমার কে মানে তুমি একটা আলাদা টাইপের লোক, আমি বুঝে গেছি, তোমাকে আমি কমসে কম দেব ঠকাবে না, এটা মনে করাই হোক, এটাই বলছে আর কি। বেঙ্গলিটা এটা অ্যাকচুয়ালি আমার বাংলা যেটা বই হবে সেটা আমি আগে থেকে ডিসিশন নিয়েছিলাম যে দেবকে দিয়ে করাবো, কারণ দেব একটা মোটামুটি আমাদের হিরো, একটা ভালো বাংলার হিরো, হ্যাঁ, জনমুখী ভালো আছে। তো সেটা আমার বিনয় মুদগিল যে ডাইরেক্টর আছে তিনি কথাবার্তা বলার পরে আমার সাথে যোগাযোগ করলো, দেবও যেহেতু এগ্রি হলো, আমিও এগ্রি হলাম। বাস আমি চাচ্ছি যে দেব করলে বইটা খুব ভালোই হবে। নিজের চরিত্র প্রসঙ্গে দেব জানান, এই ছবিটি তার কাছে শুধুমাত্র অভিনয় নয়, বরং একটি বিরাট দায়িত্ব। বলছিলাম দাদা, এই শ্যুটটা কবে থেকে শুরু হবে আর কেন করিমুলদাকে নেওয়া, কিভাবে তোমার পরিচয় করিমুলদাকে নিয়ে বলো। শ্যুটটা আমাদের এখন স্ক্রিপ্টে কাজ চলছে, আশা করি ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে দেবো আমরা। এবং করিম ভাই লেখেন, মানে উনি ওনার যে অবদান শুধু বাংলার প্রতি নয়, আর দেশের প্রতি। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম, যেহেতু ওনার রাইটসটা বম্বে থেকে নিয়ে রেখেছিল, এবং তারপরে বম্বে থেকে আমার সাথে আলোচনা হয়, তারপরে আমার করিম ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়, যিনি ডিরেক্টর তিনি আমার কাছে অ্যাপ্রোচ করেন। আমি তো প্রথমেই হ্যাঁ বলি এবং ওনার সাথে কথা বলি। তো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড ফর্চুনেট কি ওনার মতন চরিত্রকে 40টা 50টা ছবি হতে চলো, অলমোস্ট অনেকগুলো চরিত্র করেছি, কিন্তু আমার মনে হয় ওনার লাইফটাকে সিনেমার মাধ্যমে দেখানো এটা একটা বড় গর্বের ব্যাপার। কারণ একজন মানুষ যে বাংলায় থাকে এবং এত বড় অবদান, সেইটা শুধু বাংলা, ওটা প্রত্যেকটা মানুষ জানুক, ভারতবর্ষের বাইরে। ফোনে কথা হলো আমাদের, প্রথমবার ভিডিও কলেই কথা হলো আমার ওনার সাথে। তারপরে আরেকবার ফোনে কথা হলো, তারপর উনি আমার এসেছিলাম এখানে, কলকাতায় এসেছিলেন। তারপরে অনেকক্ষণ আমরা আড্ডা মারলাম, অনেকক্ষণ কথা বললাম, ওনাকে জানলাম, বুঝলাম, গল্প শুনলাম, ওনার অবদান শুনলাম, কিভাবে উনি শুরু করলেন, আর এখনো উনি যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তো সেভাবেই আমাদের আলাপ। এখন মনে অনেক দারুণ অভিনেতারা আছেন, শুধু নায়িকা নয়, যারা ছোট ভাগ নেবেন। অনেক যেহেতু ওনার জীবনে এতগুলো মানুষ আছে, এতগুলো মানুষকে উনি হেল্প করেছেন, তো সেই জায়গা থেকে আমরা সবকটা চরিত্র তৈরি করছি। তারপরে এখানে বাংলার যত বিখ্যাত বিখ্যাত অ্যাক্টর্স আছে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করবো, এবং ওনাদের যদি ভালো লাগে তাহলে আমার মনে হয় অনেক ভালো ভালো অভিনেতাদেরকে এই ছবিতে দেখতে পাওয়া যাবে। বলছি পয়লা বৈশাখের আগে কি বাঙালি দেখতে পাবে? আরে না, একটা ছবি 2 মাসে হয় না। একটা ভালো ছবি বানাতে গেলে একটা মিনিমাম 1 বছর লাগে। তো আমাদের চেষ্টা এই বছরই ছবিটা রিলিজ করা। জাস্ট আমরা একটু স্ক্রিপ্টটাকে আর একটু ভালো করে নিচ্ছি। জীবন কাহিনী আর সিনেমা দুটো একটু আলাদা রাখতে হয়। জীবনের সঙ্গে একটু সিনেমা ফিকশন, নন ফিকশন মিলিয়ে একটা জীবন। তো আমরা চেষ্টা করছি কতটা মানে মানুষকে আমরা শুধু গল্প না, গল্পের সাথে সাথে একটা মেসেজও যেন দিতে পারি, সেটাও মাথায় চলছে। কারণ ওনার জীবনটা এতটাই একটা ইম্পর্টেন্ট একটা আমি ঘটনা আছে তো ওনার জীবনে এই ঘটনাকে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে সাজানো সহজ নয়। তো সেটাই আমাদের প্রয়াস, একটা ভালো স্ক্রিপ্ট তৈরি করি আগে, দেন শুটিং শুরু করি, তারপরে ভালো করে যত্ন নিয়ে বানাই ছবিটা,
তো এখনো আমরা রিলিজটা কবে করব এখনো মাথায় আসেনি, কিন্তু আগে আমাদের প্রয়াস হচ্ছে কি তা ভালো করে ছবিটা বানাই সেটা। অবশেষে ঘন কুয়াশা বুঝিয়ে দিচ্ছে চলছে শীতের মরশুম। গত দুদিন থেকেই বেড়েছে কুয়াশার দাপট, সঙ্গে হিমেল হাওয়ায় অনেকটাই কাবু উত্তরের অন্যতম প্রাচীন জনপদ বিভাগীয় শহর জলপাইগুড়ি। শুক্রবার বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যি মামার। ভোরের কুয়াশা মাখা আবহাওয়ায় শরীর চর্চায় মেতেছেন ৮ থেকে ৮০। বৃহস্পতিবার থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী, 10 ডিগ্রির আশেপাশে দাঁড়িয়ে থাকলেও যে কোনো মুহূর্তে এক সংখ্যায় নেমে যাওয়ার প্রবণতা আছে প্রবল, এমনটাই মনে করছেন শহরের প্রবীণ নাগরিকদের একাংশ। কয়েক বছর হয়ে গেল। আজকে শীতে কিরকম আমেজটাকে কিরকম লাগছে? শীতের আমেজ খুব ভালো হয়েছে এবং কয়েকদিন থেকে কুয়াশা পড়তেছে। আচ্ছা কুয়াশায় খুব শরীরটাও ভালো লাগছে। আচ্ছা, এবং এই জলপাইগুড়ি এটাই কি এই সময়কার ওয়েদার? জলপাইগুড়ি ওয়েদার কি ঠান্ডাটা অনেক আগে পড়া উচিত ছিল, এবার দেরিতে আসলো। এবার লেট পড়ছে। আচ্ছা, তাও এখনো পুরো পড়েনি, তাই আরো বাড়বে, আরো বাড়া উচিত, কুয়াশাটা বাড়বে আরো বাড়া উচিত। কিন্তু বেশ আনন্দ লাগছে, খুব আনন্দ, মানে শারীরিকভাবে আরাম পাচ্ছি। শারীরিকভাবে হ্যাঁ, খুব ভালো, শারীরিক মানসিক খুব ভালো। অমিত বণিকের রিপোর্ট। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের উদ্যোগে সমাজপাড়া মোড়ে কর্মবিরতি পালন করলেন আশাকর্মীরা। 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাদের এই কর্মবিরতি। মূলত স্বাস্থ্যকর্মীদের মতো তাদের স্বীকৃতি দেওয়া, আশাকর্মীদের দিতে হবে ন্যূনতম 15,000 টাকা বেতন, ইনসেনটিভ বন্ধ করে স্থায়ী বেতন তৈরি করতে হবে, মোবাইল রিচার্জের টাকা আরো বাড়াতে হবে, মাতৃত্বকালীন ছুটির দিনের সংখ্যা বাড়াতে হবে। এছাড়াও আরো বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে কর্মবিরতির সঙ্গে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এই কর্মসূচি পালন করছে। এদিন জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে আশাকর্মী ইউনিয়নের তরফে বিক্ষোভ প্রদর্শন করার পর জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাদের এই মিছিলটি শেষ হয় তাদের নির্দিষ্ট গন্তব্যে। করিনি, আমাদের ইউনিয়ন থেকে এই প্রথম এটা, মানে এই বছর 2025-এ আমরা কর্মবিরতি করছি। অবরোধ আমাদের ছিল না, অবরোধ আমাদের ছিল অন্যান্য আশাটা করেছিল, আমার ইউনিয়ন করেনি। আজকে কি কারণে আপনাদের এই? আজকে আমরা কর্মবিরতি করছি 23শে ডিসেম্বর থেকে। এই 2024 থেকে আমরা বহুবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়েছি আমাদের বেতন বৃদ্ধির জন্য। তা 2024-এ আমরা একটা পোলিও বন্ধ করেছিলাম। সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেতনটা 750 টাকা বাড়িয়ে দিয়েছিল। তাহলে 750 টাকা তো একটা বেতন বাড়ানোটা একটা হতে পারে না, না? তাই আমাদের এখনকার বেতন হচ্ছে 5,250 টাকা। আমরা এখন যে আমরা কর্মবিরতিটা করেছি তার মূল কথাটা হচ্ছে আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। বর্তমানে ওনারা মোবাইল দিয়েছে, মোবাইলের বিল হিসাবে 200 টাকা করে দেয় এবং প্রত্যেক মাসে সেই টাকাটা আমরা ক্লিয়ার পাচ্ছি না। অতএব এখন তো আর মোবাইল রিচার্জ 200 টাকায় হয় না, মোবাইল রিচার্জ করতে এখন 300 টাকা লাগে। অতএব আমাদের ফুললি মোবাইল রিচার্জের টাকাটা দিতে হবে। তারপরে আমাদের যে একটা ইনসেন্টিভ, কাজের পারফরমেন্সের উপরে আমরা যে টাকাটা পাই, সেই টাকাটা আমাদেরকে ওরা ভেঙে দিচ্ছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, আমাদের অনেক টাকা আমাদের ডিউ রয়ে যাচ্ছে, সেই টাকার খবর আমরা পাচ্ছি না। অতএব এই ইনসেন্টিভকে ভেঙে না দিয়ে ইনসেন্টিভটিকে সম্পূর্ণভাবে একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করুক। আর ইনসেন্টিভ প্রথাটা বন্ধ করে দিয়ে আমাদের একটা ন্যূনতম বেতন তৈরি করুক। তারপরে দিনের পর দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আমাদেরকে নিয়ে এত টালবাহানা করছে, আমাদের কোনো স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিচ্ছে না, প্লাস আমাদের যে মানে কিছু আশা দিদিরা কর্মক্ষেত্রেই মারা যাচ্ছেন, তাদের ফ্যামিলিগুলো বেঁচে যাচ্ছে, তাদের যে মৃত্যুকালীন একটা 5 লক্ষ টাকা তিনি ঘোষণা করেছিলেন, সেই টাকাটাও কেউ তারা দিচ্ছে না। অতএব তিনি দিক, এই জিনিসগুলো আমাদের বেতন বৃদ্ধিটা করুক, স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিক। আমরা অমিত বণিকের রিপোর্ট। ফের পথ দুর্ঘটনা ধূপগুড়িতে, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়িতে ধাক্কা দিল লরি, অল্পের জন্য রক্ষা যাত্রীদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ির লাল স্কুল মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, ধূপগুড়ি থেকে শিলিগুড়ি হাসপাতালে স্বামীকে আনতে যাচ্ছিলেন দুই মহিলা।
লাল স্কুল মোড় সংলগ্ন এলাকায় ছোট গাড়ির পিছনে ধাক্কা মারে একটি দূরপাল্লার লরি। ছোট গাড়িটি ধাক্কা মারে অপর একটি ছোট গাড়ির পিছনে। এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি ছোট গাড়ি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ভর সন্ধ্যায় এই দিনের এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথা থেকে কোথায় যাচ্ছ? আমি ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম। কি হয়েছিল এখানে? এখানে হয়েছিল সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়ি ব্রেক করলাম, ডিস্টেন্স ছিল অনেকটা, আমার গাড়ি পেছনে এসে লাগিয়ে দিয়েছে। কি গাড়ি ছিল? আমারটা টাটা টিয়াগো ছিল, একটা পাঞ্জাব লাগিয়ে দিয়েছে। কি অবস্থা গাড়ির? গাড়ির আমার অবস্থা তো কন্ডিশন খুবই খারাপ, পেছনে তো কিচ্ছু নেই, গ্লাস ভেঙে ট্যাপ খেয়ে গেছে। বলছি আপনার কি গাড়ি? আমার টাটা টিয়াগো। কতজন ছিল গাড়ির ভিতরে? গাড়ি আমি ছিলাম, আরও দুজন ছিল। কি অবস্থা তাদের? তাদের অবস্থা কিছু হয়নি, ঠিক আছে, গাড়ির অবস্থা খুবই খারাপ। মানে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। বড় দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেলাম আর কি। কি চাইছো এখন আপনি? এখন চাইছি আমার গাড়ি ড্যামেজ দিতে হবে। কি বললেন ড্রাইভার? ড্রাইভার বললো দেখছি, দেখা যাক, এখন থানা থেকে পুলিশ আসছে। আমি রাস্তা দিয়ে ময়নাগুড়ি যাচ্ছিলাম। ধূপগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছেন? ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি যাচ্ছিলাম। লাল স্কুল মোড়ে ট্রাফিক যখন সিগন্যাল দিচ্ছে ক্রসিংয়ে, আমি ওখানে দাঁড়ায় পড়ছি। তারপর আমার থেকে পিছনে এসে একটা গাড়ি একটু পরে ধুম করে আওয়াজ হলো। আমি কী ব্যাপার, কিসে আওয়াজ হলো, পিছনে কেউ মারছে। বাইরে হয়ে দেখলাম উনি মারছে, ওনাকে আবার পিছনে আরেকটা গাড়ি মারছে বড় গাড়ি। ওইটা কন্ট্রোল না করতে পারে মাইরে দিচ্ছে। মানে কি কারো ক্ষয়ক্ষতি হয়েছে? না, কেউর ক্ষতি হয়নি, দুটো গাড়ি ড্যামেজ হয়েছে। মানে গাড়িগুলোর অবস্থা কীরকম? গাড়ি আমারটা তো পিছনটা ড্যামেজ হয়েছে, কিন্তু আমাকে যে মারছে ওর আগে পিছিয়ে দুটোই ড্যামেজ হয়েছে। বলছি যে গাড়িটা মারছে সেই গাড়ি ধরা পড়েছে? হ্যাঁ, গাড়ি সামনে পুলিশ আসছে? পুলিশ আসতেছে। পুলিশ তো ছিলই, পুলিশ তো সিগন্যালই দিয়েছিল, ট্রাফিক সিগন্যাল। মানে আপনারা এখন কি চাইছেন? ড্রাইভার যেটা হচ্ছে ক্ষতিপূরণটা। কি বললেন ড্রাইভার? কি বললেন? ড্রাইভার বললো ঠিক আছে, করবো নি, দেখা যাক কি হয়। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। ফের কিংকোবরার সাপ উদ্ধার। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামশাই এলাকা থেকে 12 ফিট লম্বা কিংকোবরার সাপ উদ্ধার করলেন ময়নাগুড়ির পরিবেশ কর্মীরা। এই নিয়ে পরিবেশ কর্মী নন্দু রায়ের নেতৃত্বে 50টি কিংকোবরা সাপ উদ্ধার করলেন সংগঠনের সদস্যরা। গরুমারার জঙ্গলে সাপের সংখ্যা বৃদ্ধির কারণেই একের পর এক কিংকোবরা সাপ লোকালয়ে চলে আসছে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। গত 2014-তে প্রথম আমরা কিংকোবরা সাপ উদ্ধার করি লাটাগুড়ি পিডব্লিউ বাংলোতে। এ পর্যন্ত আমরা 50টি কিংকোবরা সাপ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর জন্য রামশাই মোবাইল স্কোয়াড এবং বন দপ্তরের পূর্ণ সহযোগিতায় আমরা সুস্থভাবে এই সাপগুলোকে উদ্ধার করেছি। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ। 5 দিন ব্যাপী বার্ষিক 35তম প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করল জলপাইগুড়ির সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। এবার কালিম্পং জেলার ফাগু ফরেস্ট এলাকায় হলো এই কর্মসূচি। এই ক্যাম্পে এবারকার বিশেষ উল্লেখযোগ্য বিষয়, শিবিরটি রাজ্য স্তরের হতে যাচ্ছে। এই শিবিরে সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় 11টি জেলা অংশগ্রহণ করে। 16 জন এসকর্ট টিচার এবং 110 জন ছাত্রছাত্রী ও বহু পরিবেশ কর্মী ও বিজ্ঞান কর্মী, বিশেষজ্ঞ, চিকিৎসক, আধিকারিক প্রমুখ অংশগ্রহণ করেন এখানে। পুরো শিবিরে চিকিৎসা কর্মী দ্বারা গঠিত টিম সারাক্ষণের জন্য থেকেছে। পুরো শিবিরের এলাকারা সিসিটিভির মাধ্যমে নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। এদিন রাজবাড়ির গেট সংলগ্ন এলাকা থেকে যাত্রা শুরু হয়।
আমরা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে এবছর 35তম বছরে প্রকৃতি পাঠ শিবির আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই বছরের যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতির মাঝে প্রকৃতিকে চেনো জানো, এই ভাবনাটাকে সামনে রেখে আমাদের করা। আমাদের এই বছর উল্লেখযোগ্য যে বিষয়টা হয়েছে যে এবার আমরা রাজ্য স্তরের এই শিবির আয়োজন করতে যাচ্ছি, যেখানে প্রায় 11টা জেলা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। দূর দূরান্ত থেকে কলকাতা, 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে। এবং আমাদের এই ক্যাম্পে আরও দুটো মুখ্য বিষয় আমরা অ্যাড করেছি এবছর। আমাদের কিন্তু ফুল একটা মেডিকেল টিম থাকছে, যারা একদম 5 দিনই থাকবেন, চিকিৎসক সঙ্গে থাকবেন। শুধু তাই নয়, আমরা ওখানে স্থানীয় মানুষদের মধ্যে আমরা মেডিকেল ক্যাম্প করব ওখানকার মানুষদের জন্য, ওই গ্রামটায় যে গ্রামে হচ্ছে আমাদের জঙ্গলের পাশে। তার সঙ্গে আমাদের সিসিটিভি 24 ঘন্টা সার্ভিলেন্সের ব্যবস্থা আছে, সেটাও এবছর আমাদের নতুন করে অ্যাড করেছি। প্রায় 110 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে, প্রায় 16-17 জন এসকর্ট টিচার আছে, বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তি আছে, বিভিন্ন প্রকৃতিবিদ আছে আমাদের সঙ্গে। এবং এটা আগামী 5 দিন অবধি চলবে, অর্থাৎ আজকে 26শে ডিসেম্বর থেকে শুরু, আগামী 30শে ডিসেম্বর শেষ হবে। ফাগু বলে একটি জায়গা আছে যেটা আমাদের কালিম্পং ফরেস্ট ডিভিশনের আন্ডারে, সেখানে হতে যাচ্ছে। তো এটাতে আমরা বিপুল সাড়া পেয়েছি, 110 জন ছাত্রছাত্রীকে নিয়ে যাচ্ছি। আশা করছি খুব ভালো হবে এবং প্রকৃতির মাঝে প্রকৃতির যে পাঠ দেওয়া ওদের, তাদেরকে আরও ভালো করে আমরা শেখাতে পারবো বলে আশা করছি। অমিত বণিকের রিপোর্ট। শুরু হলো জলপাইগুড়ি জেলা বাস্কেটবল প্রতিযোগিতা। চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত, মোট 2 দিন ব্যাপী। শুক্রবার জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সমরেন্দ্র প্রসাদ বিশ্বাস চ্যাম্পিয়ন ও অসিত কুমার বোস রানার্স আপ ট্রফি বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হলো। 26শে ডিসেম্বর থেকে শুরু হয়ে 28শে ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলছে সেন্ট পল স্কুলের বাস্কেটবল গ্রাউন্ডে। আজ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই খেলার শুভ সূচনা অনুষ্ঠিত হয়। আমাদের আজকে জলপাইগুড়ি জেলা বাস্কেটবল সংস্থার ব্যবস্থাপনায় এবং জলপাইগুড়ি সমরেন্দ্র প্রসাদ বিশ্বাস এবং অসিত বাসুর রানার্স আপ এই চ্যাম্পিয়নশিপ আজকে শুরু হলো। এটা 3য় বর্ষ এবং এখানে 8টি দল, বাস্কেটবলের 8টি দল, উত্তরবঙ্গের পাহাড় সহ জলপাইগুড়ির পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে 8টি দল এখানে উপস্থিত হয়েছে। 26, 27, 28 এই 3 দিন এই খেলা চলবে এবং আমরা এই 3 বছর ধরে এটা করছি। আমাদের জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টুর্নামেন্টটি হচ্ছে এবং সেন্ট পল স্কুল, জলপাইগুড়ির বিশিষ্ট স্কুল, এই স্কুলের যে খেলার মাঠ সেখানে প্রত্যেকবারই আমরা করি, তাদের সহযোগিতায় করি। এই খেলা হচ্ছে এবং আগামী 28 তারিখ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, তার মাধ্যমে সমাপ্ত। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দুর্গাপুজোর কার্নিভালের আদলে এবছর বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ক্রিসমাস কার্নিভাল। এবার টলিউডে আসছে পদ্মশ্রী করিমুল হকের জীবন কাহিনী, অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় দেব। নিম্নমুখী পারদ কুয়াশার চাদরে মোড়া তিস্তার পার, শীতে কাবু উত্তরের অন্যতম জনপদ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।